41 বছর বয়সে সাধারণত একজন ফুটবলার কি করেন? অবসর নেন, পরিবারকে সময় দেন, কোচিং লাইসেন্স করার চেষ্টা করেন, কিংবা কোনো চ্যানেলে যেয়ে পাণ্ডিত হয়ে বসেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো এর কোনোটিই করছেন না। তিনি যাচ্ছেন তার 6ষ্ঠ বিশ্বকাপে। ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড় এটা করেনি, কেউই না। কিন্তু আজকে আমি সেটা নিয়ে গল্প করতে আসিনি। আজকে আমরা আলোচনা করব রোনালদো এবং পর্তুগালকে নিয়ে। আমরা জানার চেষ্টা করব রোনালদো কি আসলে সব ম্যাচে 90 মিনিট খেলার জন্য ফিট? পর্তুগাল কি পারবে এবার রোনালদোর সেই চির অধরা বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে? মার্টিনেজ কি জানেন রোনালদোকে কিভাবে ব্যবহার করতে হয়, নাকি ভক্তদের আবেগের কাছে তিনি তার কৌশলকে কম্প্রোমাইজ করবেন? এইসবেরই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের ইনডেপথ অ্যানালিসিসের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে জানাই একটা চমকে দেওয়ার মতো তথ্য। হুপ নামের একটা কোম্পানি আছে যারা কাজ করে স্পোর্টস ফিটনেস নিয়ে। সেই কোম্পানির সাথে রোনালদো একটা পার্টনারশিপ করেছেন এবং গত বছর তারা অবাক করা একটা তথ্য প্রকাশ করেছে। সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স 41 হলেও তার বায়োলজিক্যাল বয়স নাকি মাত্র 28। গবেষণায় তারা বলেছে যে রোনালদোর শরীর অপটিমাল স্লিপ, হাই পারফরমেন্স এবং লঞ্জিভিটির জন্য দারুণভাবে অপটিমাইজ করা। রোনালদো নিজেও বলেছেন দ্য ডাটা ডাজ নট লাই। কিন্তু এবার আসল প্রশ্ন, তাহলে কি রোনালদো আসলে প্রতিটা ম্যাচে 90 মিনিট খেলার জন্য যথেষ্ট ফিট? আমরা যদি খেয়াল করি, রোনালদো তার সর্বশেষ পূর্ণ 90 মিনিট খেলেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ প্রায় 3-3.5 মাস আগে। এরপর আল নাসেরের হয়ে তিনি যতগুলো ম্যাচই খেলেছেন তাকে 60 মিনিটের পর কিংবা কখনো 70 কিংবা 80 মিনিটের মাথায় সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। এটা আসলে মোটেও কোইন্সিডেন্স না। আল নাসের চাচ্ছিলই যেন রোনালদো বিশ্বকাপের জন্য ফিট থাকেন। তার কারণ মার্চে রোনালদো হ্যামস্ট্রিং টেন্ডনের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন, যদিও এটা তার বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে কোনো সমস্যা করেনি। এখন কথা হচ্ছে একজন ফরওয়ার্ড যে কিনা গত 8 সপ্তাহ ধরে একবারের জন্য 90 মিনিট খেলেননি, সে কি আসলে পারবে মাত্র 8 দিনের মধ্যে 3টা গ্রুপ রাউন্ডের ম্যাচে 90 মিনিট করে খেলতে? তার ম্যাচ শার্পনেসও বা কতখানি আছে? প্রতিটা ম্যাচেই কি তাকে শুরু থেকে নামানো হবে? পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অবশ্য বলেছেন রোনালদোকে বিচার করা হবে তার বয়স দিয়ে না, বরং ডাটা, ট্রেনিং, ট্যাকটিক্যাল ফিট এবং রোনালদোর অ্যাটিটিউড দিয়ে। তার কথায় অবশ্য বলতে হয়, প্রত্যেকটা ট্যাক্সি ড্রাইভারই চায় রোনালদোকে নিয়ে কোনো না কোনো মতামত দিতে, সেটা যত তুচ্ছই হোক না কেন, কিংবা তারা রোনালদোকে যত আগেই দেখে থাকুক না কেন। এবার চলুন আমরা একটু ঘুরে আসি অতীত থেকে, দেখে নিই যে গত 5টি বিশ্বকাপে পর্তুগালের হয়ে রোনালদোর ভূমিকা কেমন ছিল। প্রথমেই আসে 2006 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোনালদো একেবারেই তরুণ, উইঙ্গার হিসেবে খেলতেন। লুইস ফিগো তখনও পর্তুগাল দলে খেলেন। লুইস ফিগোর সাথে মিলে লেফট উইংয়ে পর্তুগালের আক্রমণ দেওয়ার দায়িত্বটা নিলেন তিনি। তখন ছিল তার গতি, ট্রিকারি এবং ড্রিবলিং। ডিফেন্ডারকে বিট করে ক্রস করাই ছিল তার মূল কাজ। পরের বিশ্বকাপে 2010-এ এসে রোনালদো আর্মব্যান্ড পেলেন। পর্তুগালের ক্যাপ্টেন, মাথায় আলাদা দায়িত্ব। কিন্তু এই সব দায়িত্ব নিতে যেয়েই মনে হয় রোনালদো সেবার খাপছাড়া একটা বিশ্বকাপ কাটালেন। বলার মতো কিছুই করতে পারলেন না। পুরো দল থেকেই যেন আলাদা মনে হচ্ছিল তাকে। 2014-তেও রোনালদো পুরো ফিট ছিলেন না। ফিটনেসের সমস্যা নিয়ে সেই বিশ্বকাপটা কাটালেন। কিন্তু ততদিনে অবশ্য রোনালদোর খেলার ধরন পরিবর্তন হয়ে গেছে। পুরোপুরি উইঙ্গার না, তখন তিনি ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলেন, অর্থাৎ লেফট উইং থেকে কাট ইন করে ভেতরে ঢোকেন, তারপর গোলে শট নেন। সেইবার ঘানার বিরুদ্ধে গোল করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পর্তুগাল গ্রুপ রাউন্ডের স্টেজটা পার হতে পারেনি। 2018 সালের দিকে এসে রোনালদোকে দেখা যায় একদম অন্যরকম রূপে। পুরোপুরি ট্যাকটিক্যাল একটা ট্রান্সফরমেশন। উইঙ্গার বা ওয়াইড ফরওয়ার্ড থেকে একেবারে সেন্ট্রাল ফরওয়ার্ড বা পোচার হিসেবে দেখা গেল তাকে। রোনালদো বুঝতে পেরেছিলেন যে পেস কমে গেলে বুদ্ধি দিয়ে আসলে কম্পেনসেট করতে হয়, এবং এই একই ব্যাপারটা দেখা গেছে 2022 বিশ্বকাপে। আজকে 2026-এর রোনালদো আর 2006-এর রোনালদো অবশ্য অনেকখানি আলাদা, কারণ তিনি 2006-এ ডিফেন্ডারদেরকে বিট করতেন গতি, ড্রিবলিং দিয়ে, আর 2026-এ এসে তিনি ডিফেন্ডারদের বিট করেন
পজিশনিং দিয়ে। আগে দেখা যেত দৌড়ে গোলে পৌঁছাতেন, আর এখন দেখা যায় তিনি আগে ভাগেই গোলের সামনে দাঁড়িয়ে আছেন। গত বছর মানে 2025 সালে পর্তুগাল উয়েফা নেশনস লিগ জেতে। সেই টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন এবং সব মিলিয়ে মোট 8টি গোল করেছিলেন টুর্নামেন্টে। এবারও এই সিজনে আল নাসেরের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করছেন। 25 ম্যাচে 24 গোল এবং 2টা অ্যাসিস্ট, অর্থাৎ ফর্মের বাইরে কিন্তু তিনি নেই। তাহলে রোনালদোকে ঘিরে কি হতে পারে পর্তুগালের ট্যাকটিক্স? রবার্তো মার্তিনেজ পজিশন বেস খেলা খেলতে পছন্দ করেন। তার পছন্দের ফরমেশন 4-3-3। টাইট গেমে ডিফেন্সিভ কভার করার জন্য মাঝে মধ্যে 4-2-3-1 এবং মিডফিল্ড ওভারলোড করতে মাঝে মাঝে 3-4-2-1। কিন্তু আন্ডারলাইন ফিলোসফি সবসময় একই: হাই পজিশন, ক্রিয়েটিভ ওভারলোড এবং কুইক ট্রানজিশন। এই মুহূর্তে পর্তুগালের মিডফিল্ড কিন্তু বিশ্বের অন্যতম সেরা। আপনি সেখানে দেখতে পাবেন ভিতিনহা, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেসের মতো খেলোয়াড়কে। জোয়াও নেভেস প্রেসিং করেন, ভিতিনহা টেম্পো ডিকটেট করেন, আর ব্রুনো ফার্নান্দেস চান্স ক্রিয়েট করেন। ভিতিনহা এই সিজনে পিএসজির হয়ে 8 গোল ও 11 অ্যাসিস্ট করেছেন। পরপর 2বার চ্যাম্পিয়ন্স লিগও জিতলেন। গতবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। পর্তুগালের বিল্ড আপে টেম্পো কন্ট্রোল করার দায়িত্ব মূলত তার উপরই। কিন্তু তার বড় দুর্বলতা হচ্ছে তার ফিজিক্যালিটি। প্রতিপক্ষ অ্যাগ্রেসিভ প্রেসিংয়ে তাকে ওভারপাওয়ার করতে পারে। জোয়াও নেভেস ক্লাব ফুটবলে ভিতিনহার সতীর্থ। পিএসজিতে একসাথে খেলেন বলে ভালো বোঝাপড়া রয়েছে। মাত্র 21 বছর বয়সে এই সেন্সেশন 2025-26 সিজনে 9 গোল এবং 5 অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে উজ্জ্বল ছিলেন অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে, যেটা জিতলেন। পুরো টুর্নামেন্টে তার 91.5% পাস অ্যাকুরেসি ছিল। এরপর আছে ব্রুনো ফার্নান্দেস। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে হাইয়েস্ট অ্যাসিস্ট করার রেকর্ড থিয়েরি হেনরি এবং কেভিন ডি ব্রুইনার ছিল। এই সিজনে ব্রুনো ফার্নান্দেস সেটা ভেঙেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। পর্তুগালের জার্সিতেও কিন্তু সমান উজ্জ্বল তিনি। এবার আসা যাক পর্তুগালের উইং অ্যাটাক নিয়ে। দুর্দান্ত গতি আর দারুণ ড্রিবলিং নিয়ে উইংয়ে কম্পিট করবেন রাফায়েল লিয়াও, ফ্রান্সিসকো কনসিয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, ট্রিঙ্কাও, গনসালো গুইদেস। এরা সবাই। এদের সঙ্গে রোনালদো থাকবেন সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে, প্রতিপক্ষের বক্সে সেন্ট্রাল থ্রেট। এই সিস্টেমে রোনালদোর কাজ আসলে দুটো: গোল করা এবং স্পেস তৈরি করা। বাম দিক থেকে লিয়াও বা ফেলিক্স ভেতরে ঢুকলে রোনালদো রাইট পোস্টের দিকে রান করবেন, আর রাইট থেকে কনসিয়াও বা পেদ্রো নেতো ডান দিকে কাট ইন করলে রোনালদো ফার পোস্টে থাকবে। একেবারে ইন্টেলিজেন্স বেসড মুভমেন্ট, যেটা আগের পেস বেসড রোনালদোর সাথে মোটেও মেলে না। পর্তুগালের ডিফেন্সও কিন্তু একেবারে খারাপ না। রুবেন ডিয়াজের সাথে খেলবেন বেনফিকার আরাউহো কিংবা স্পোর্টিং সিপির ইনাসিও। এগুলো তো গেল সব ভালো ভালো কথা। এবার আসা যাক পর্তুগালের সমস্যা নিয়ে, কিংবা রোনালদো কিভাবে ট্যাকটিক্যাল প্রবলেম তৈরি করতে পারেন সেটা নিয়ে। সাধারণত রোনালদো দলে থাকা মানে পর্তুগালের স্ট্রাকচারাল ব্যালেন্সটা অনেকটাই রিজিড বা কঠোর হয়ে যাওয়া। সেটা চাইলে প্রতিপক্ষ খুব ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারে। কিভাবে? রোনালদো যখন মাঠে থাকেন তখন তাকে সহজে বসাতে পারেন না কোচ রবার্তো মার্তিনেজ, এবং সেই কারণে তার পজিশন মানে সেন্ট্রাল স্ট্রাইকারে গনসালো রামোসের মতো একজন ন্যাচারাল স্ট্রাইকার বেঞ্চে বসে থাকে। আবার মার্টিনেজ যদি ফর্ম বা ফিটনেসের হিসাব না করে গ্রুপ রাউন্ডের 3টি ম্যাচেই রোনালদোকে নামান, তাহলে নকআউট রাউন্ডে যে পর্তুগালের ফ্রেশ অ্যাটাকিং অপশন বেশ কমে যাবে। পর্তুগালের আরেকটি দুর্বলতা হচ্ছে এর হাইলাইন ডিফেন্স, কিন্তু কোনো ডেডিকেটেড বল উইনার নেই। এই ডেডিকেটেড ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকার কারণে পর্তুগাল কাউন্টার অ্যাটাকে ভালনারেবল হয়ে যায়। সেটা দেখা গেছিল কোয়ালিফাইং রাউন্ডে যখন আয়ারল্যান্ডের কাছে তারা 2-0 গোলে হেরে যায়। ওই ম্যাচে কিন্তু আবার রোনালদো লাল কার্ড দেখেছিলেন। তবে এই দলটার সবচেয়ে বড় সমস্যা আমার মনে হয় এদের এলিট বল পজিশন আছে কিন্তু এলিট ফিনিশিং নেই। এই সমস্যা দেখা গিয়েছিল 2022 বিশ্বকাপে মরক্কোর সাথে। সেই ম্যাচে পর্তুগাল প্রায় 73% বল পজিশন রাখলেও
মাত্র 1-এরও নিচে এক্সজি বা এক্সপেক্টেড গোলের চান্স তৈরি করেছিল তারা। ফলাফল হিসেবে সেই বিশ্বকাপে বিদায় নিতে হয় তাদের। এটাই আসলে পর্তুগালের সবচেয়ে ভয়ঙ্কর প্যাটার্ন। অবশ্য মার্টিনেজ দায়িত্ব নেওয়ার পর থেকে এর কিছুটা উন্নতি দেখা গেছে। তারপরও বিশ্বকাপের নকআউট স্টেজে মরক্কোর মতো আরেকটা দুর্দশা রেপ্লিকেট হবে কিনা সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আমার মনে হয় রোনালদো গ্রুপ স্টেজে অন্তত 2টো গোল করবেন এবং উজবেকিস্তানের সাথে যদি তিনি নামেন সেটা 3 গোলও হতে পারে। দল হিসেবে আমি পর্তুগালকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিশ্চিতভাবে দেখি। সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি, কিন্তু ফ্রান্স কিংবা স্পেনের মতো দলের বিরুদ্ধে মরক্কোর সিচুয়েশনটা আবার রিপিট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। আর শেষ পর্যন্ত যদি পর্তুগালকে শিরোপা জিততেই হয় তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে মিডফিল্ডে থাকা 3 জনকে, ভিতিনহা, জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্দেসকে। সেই সঙ্গে রোনালদোর একটা আইকনিক মুভমেন্ট তো অবশ্যই প্রয়োজন। এই বিশ্বকাপের মাধ্যমেই আসলে শেষ হবে ক্রিস্টিয়ানো রোনালদোর লিগাসি। 2006 থেকে 2026, 20 বছর, 6টা বিশ্বকাপ, 143টা আন্তর্জাতিক গোল, কিন্তু এখনো পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে অধরা ট্রফি বিশ্বকাপ জিততে পারেননি তিনি। আপনাদের কি মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন এবার সেটা ঘোচাতে, নাকি এই শেষ বিশ্বকাপেও তার স্বপ্ন অধরাই থাকবে? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ফুটবলকে এমন আলাদাভাবে দেখতে কিংবা এমন ইনডেপথ ট্যাকটিক্যাল অ্যানালাইসিস ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল সাদিদ স্ক্র্যাপবুক অ্যানালাইসিস, অথবা আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।